নমস্কার, আমি সিমরান। বাংলা সাহিত্যের অমর কিছু সৃষ্টি দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময়। আর সাহিত্যের সেরা সময়তে এতদিন চলছিল ভ্যালেন্টাইন্স উইক সেলিব্রেশন, যার আজ শেষ গল্প। আজকের গল্পের নাম একটি রাত, যেখানে এক মনোবিজ্ঞানী এবং এক আরজে অর্থাৎ রেডিও জকির প্রেমের গল্প শুনবেন। আজকের এই গল্পটি আইরিশ লেখক লরেন্স স্টার্ন এর একটি গল্প দ্য নাইট উইথ দ্য ফ্রেন্ড থেকে অনুপ্রাণিত। আসল গল্পে যদিও নায়ক নায়িকার পেশা আলাদা ছিল। নায়ক ছিল লেখক আর নায়িকা ছিল ভূতের খোঁজ করা এক মেয়ে। অ্যাডাপ্টেশন করার পর একটা গ্রাম্য পরিবেশে ফেলে অদ্ভুত এক আমেজ তৈরি করার চেষ্টা করেছি আমরা। ডক্টর অঙ্কিত মুখার্জি আর ঐশিকার প্রেমের কাহিনী আপনারা উপভোগ করবেন আশা করি। আজকের গল্প পাঠে অনুভব মুখার্জি, শ্রুতিনাট্য রূপ ও অ্যাডাপ্টেশন দিতে প্রিয়া রায়, গল্পের সূত্রধর আমি সিমরান। কিছুদিনের জন্য ছুটি নিয়ে বেরিয়ে পড়ল অঙ্কিত। প্রথমে ওর যাবার ইচ্ছে ছিল মধ্যপ্রদেশ, কিন্তু বেরোনোর আগের দিন কিভাবে যেন ওর গন্তব্য গেল বদলে। ছুটি যখন নিয়েছে বেরোতে তো হবেই। মধ্যপ্রদেশের বদলে যাবেটাই বা কোথায়? এই পরিকল্পনা মাথায় নিয়ে নিজের বন্ধু অগ্নিকে ফোন করলো অঙ্কিত। সবটা শুনে অগ্নি বলল, বাইরে যাওয়ার টিকিট তো পাবি না, এখন তো পিক টাইমে একেবারে। না থাকুক টিকিট, তবু বেরোতে ওকে হবেই। ভবঘুরের রোগটা ওর একারই। ওর পরিবার চাকরি করা পরিবার। ওর বাবা, কাকা, জ্যাঠা সবাই সিকিউর চাকরি করে বিশাল নাম করেছে। কিন্তু তবু ডাক্তারি পাশ করার পরে কোথা থেকে যে অঙ্কিত ভবঘুরে হলো তাও নিজেও জানে না। ওর পরিবারও কি জানে? জানা যায় না। আজ তো মনে হয় বাবা কাকা না হোক, আগে নিশ্চয়ই ভবঘুরে ছিল ওর পরিবারে এরকম কেউ। এখন যখন অঙ্কিত বেরোবার আয়োজন করছে, তখন কোথাও একটা যেতে তো হবেই। অগ্নিকেও বলল, কি করার ভাই, 7 দিনের জন্য কি বাড়িতে বসে থাকবো? হ্যাঁ, একটা উপায় আছে। তুই যদি উড়িষ্যা যাস তবে ব্যবস্থা হতে পারে। গোপালপুর এখনো সেভাবে টুরিস্ট স্পট হয়ে ওঠেনি। যদি সেখানে যাস, হোটেলের ব্যবস্থা করে দেবো। 7 দিনের জন্য বোর হব না তো? একদমই না। লোকে তো বারংবারই পুরী ছুটে যায়, কিন্তু গোপালপুর কজন যায়? কাল বেড়ানো যাবে কি? হোটেল পাওয়া যাবে না হয়তো, কিন্তু লোকালিটিতে থাকতে দেবে মানুষজন। স্থানীয় মানুষের বাড়ি? আপত্তি করলো না অঙ্কিত। ঘুরতে যাওয়া নিয়ে কথা, কোথায় থাকছে সেটা বড় কথা নয়। আজ ওর কাছে বেরিয়ে পড়াটাই আসল। এবার বরং গোপালপুরি থাক, বড় ট্যুর না হয় পরে কোনো দিন হবে। কিন্তু অঙ্কিত এটা জানতো না যে ওর ভাগ্যে ঠিক কি অপেক্ষা করছে, আর ঠিক কোন খাদে ওর জীবনটা করাবে। পরদিন সকালে অগ্নি যখন সি অফ করতে এলো অঙ্কিতকে, তখন সে বেশ অবাকই হলো। অবাক হওয়ার কারণ, অগ্নি দেখলো অঙ্কিত গাড়ি করে গোপালপুর যাবে। অগ্নি তো বলেই ফেললো, সে কি রে, এতটা রাস্তা গাড়ি করে? অঙ্কিতের মুখে হাসি দেখা দিল, সেই হাসির মধ্যে স্নিগ্ধতা। অঙ্কিত বলল, অসুবিধা কি? ট্রেনে যখন রিজার্ভেশন পাওয়া যাচ্ছে না, তখন আমার গাড়িই ঠিক আছে। কিন্তু এতটা রাস্তা একা ড্রাইভ করে যাওয়া কি উচিত হবে? ভয় পাচ্ছিস ভাই? ভয় কি নিয়ে? আমি ড্রাইভার হিসাবে খুব ভালো। না, তা নয়, কিন্তু এতটা রাস্তা ড্রাইভ করা মানে, গাড়ি কিনেছিস মাত্র কয়েক মাস হলো, আর এরই মধ্যে তুই লং ড্রাইভও যাসনি তুই। আরে ভাবিস না তো, আমি পৌঁছে খবর দেবো তোকে। দেখবি আমি একদম সেফ আছি, বুঝলি ট্যুর গাইড? কথাটা বলে হাসতে হাসতে গাড়িতে উঠে পড়ল অঙ্কিত। অগ্নি কিছু বলার আগেই অঙ্কিত বলে উঠল, টাটা ভাই, 7 দিন পর দেখা হবে। বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল অঙ্কিত। আর অগ্নি বিড়বিড় করে বলল, গুড লাক ভাই, গুড লাক, হ্যাভ এ সেফ জার্নি, সাবধানে ফিরে আয়। অঙ্কিত গাড়ি কিনেছে 3 মাস হলো,
এর মধ্যেই বেশ কয়েকবার লং ড্রাইভে যায়নি বটে, কিন্তু গাড়িও ভালোই চালায়। গাড়িতে চালায় না, যেন ওড়ায়। গোপালপুর সন্ধ্যের আগে ঢুকবে না, সেটা জানে অঙ্কিত। গাড়ির ভেতর রেডিওতে যে শো করছে তার হোস্ট হচ্ছে আরজে ঐশিকা সেন। এর শো অঙ্কিত প্রায় শোনে। কি অদ্ভুতভাবে কথা বলে মেয়েটা। সকাল 7টা থেকে সকাল 11টা পর্যন্ত শো করে এই ঐশিকা সেন। আজকের এই শোটা একটু অন্যরকম লাগছে। রেডিও থেকে ঐশিকার গলা ভেসে আসছে। আজ সকালে আপনাদের অন্য রকমের একটা গল্প বলবো। আমি এখন কলকাতা থেকে বেশ কিছুটা দূরে আছি। গতকাল রাতেই এসেছি। আজ আমার শেষ শো। না না, ভাববেন না যে রেডিও ছাড়ছি, তবে ছুটি নিচ্ছি কিছুদিনের জন্য। আমি এখন একটা খাবার হোটেলে বসে আছি। সেখানকার পরিবেশ উপভোগ করাবো আপনাদের। তবে তার আগে একটা গান হয়ে যাক। রবীন্দ্রসঙ্গীত হলে কেমন হয়? আপনাদেরও প্রিয়, আমারও প্রিয়। সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত শুরু হলো। বেশ ভালো লাগছিল অঙ্কিতের। মনে রবে কিনা রবে আমারে। মনে রবে কিনা রবে আমারে, সে আমার। গান নিয়ে যদিও অঙ্কিতের কোনো বিশেষ জ্ঞান নেই, তবু গান শোনার ব্যাপারে খুঁতখুঁতেমি নেই অঙ্কিতের। সব গানই শোনে, সবার গানই শোনে। অঙ্কিতের মতে গান শোনার মধ্যে যদি ফারাক করতে হয় তাহলে ফারাক করাতেই জীবন চলে যাবে। 50 থেকে 60-এর দশকে হেমন্ত মান্না যেমন ভালো গান উপহার দিয়েছিলেন, তারপর কুমার শানু বা বাবুল সুপ্রিয়ও তো ভালো গানের উপহার দিয়েছে। আবার আজকের দিনে অরিজিৎ সিংও তো অনেক ভালো ভালো গান উপহার দিয়েছে। অঙ্কিত এটাও মনে করে, যারা বলে আজকের দিনে গান ভালো, গান কোথায় হয় আজকে, তারা আসলে বিকৃত মস্তিষ্ক, নয়তো তারা মানসিক রোগী। মানসিকভাবে অথবা ইচ্ছাকৃতভাবে আজকের যুগকে এড়িয়ে যেতে চায় তারা, কারণ আজকের যুগের কাছে অনেক ক্ষেত্রে তারা পিছিয়ে থাকে। বেলা 11টা নাগাদ একটা জায়গায় এসে গাড়ি থামালো অঙ্কিত। গাড়িকে একটু পেট্রোল আর নিচেকে একটু খাবার দেওয়া একান্তভাবে জরুরি। সে কোন সকালে বেরিয়েছে, এখনো প্রায় 100 কিলোমিটারের ধাক্কা। পেট্রোল পাম্পের গায়ে খাবার দোকান, বা বলা ভালো রেস্তোরাঁ। পেট্রোল ভরিয়ে নিয়ে খেতে ঢুকলো অঙ্কিত। আর ঢুকেই দেখলো একটা অল্প বয়সী মেয়ে মাঝের একটা টেবিলে বসে আছে চুপ করে। ঠিক চুপ করে না, বরং ফোনে কি একটা ঘাঁটছে আর ফোনে অনলাইন কি একটা বলছে। এতক্ষণ আপনাদের উপভোগ করাচ্ছিলাম, এবার আমি বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহের জন্য আমি আসছি না আপনাদের গল্প শুনতে, তবে সব জমিয়ে রাখুন। এরপর আর যে প্রতিম আসছে আপনাদের প্রাণ খুলে সাহায্য করার জন্য। প্রথমে স্টুডিও ছেড়ে আমি ঐশিকা নিচ্ছি বিদায়। আপনারা শুনছেন FM চিলি, ইটস অলওয়েজ ফিল্মি। ওহো, এটা তো ঐশিকা সেন। এতক্ষণ এর সহিত শুনতে শুনতে আসছিল অঙ্কিত। শো শেষ করে মাথা তুলতেই অঙ্কিত আর ঐশিকার চোখাচোখি হলো, আর সেটার পর অঙ্কিতের কাছে উঠে এলো ঐশিকা। আরে ডক্টর মুখার্জি, মানে অঙ্কিত মুখার্জি, রাইট? ইশারায় হ্যাঁ বুঝিয়ে দিতেই ঐশিকা হাসি মুখে বলল, তা আমার সঙ্গে কি আজ ব্রেকফাস্ট করতে আপনি আপত্তি করবেন? আসলে আমাকে অনেক আগে আপনি দেখেছিলেন একবার, হয়তো মনে পড়ছে না আপনার এখন। অঙ্কিত ভাবতে লাগলো, ঐশানীকে কিছুক্ষণ আগে শুনছিল ঠিকই, কিন্তু দেখা সত্যি মনে পড়ছে না। এখানে আসতে আসতে আপনার সই শুনছিলাম। টেবিলে বসে শান্তভাবে হাসি মুখে ঐশিকাকে কথাটা বলল অঙ্কিত। কিন্তু ভাবিনি যে এই রেস্তোরাঁয় আপনার দেখা পাবো। হ্যাঁ, আমার সব নাম যশ খ্যাতি সব ওই রেডিও চিলি মর্নিং শো করেই। চিলি আমাকে মর্নিং শো দিয়েছে,
আর এই শো আমাকে দিয়েছে মানুষের অগাধ। আপনার তো বোধহয় সব ইয়াং লিসনার্স, তাই না? হ্যাঁ, ওরাই টার্গেটেড লিসনার্স আর কি। তবে আমি যদি আফটারনুন শো পাই খুবই খুশি হব, কারণ 1টা থেকে 5টা অবধি যে শোটা হয় ওখানে অনেক এজেড লিসনার্সদের আশীর্বাদ পাওয়া যায় এবং ইন্টারাক্টও করা যায়। মানে মর্নিং শো করে আপনি মানিয়ে নিতে পারছেন না, তাই তো? এটা আমার পেশা ডক্টর মুখার্জি, তাই ইচ্ছে না থাকলেও মানিয়ে নিতেই হয়। কথাটা বলে হালকা হাসলো ঐশিকা। মেয়েটার হাসি বেশ মিষ্টি লাগলো অঙ্কিতের। একদিক দিয়ে ভালোই হলো, এইসব মানুষের সঙ্গে যোগাযোগ থাকার অনেক সুবিধা আছে। অল্প স্বল্প কালচারের দিকে ঝোঁক তো অঙ্কিতেরও আছে, যদিও কাজের চাপে কালচারাল সাইড ফ্লোরিশ করা যায় না। নিজের অজান্তেই কোথাও একটা খারাপ লাগা জেগে উঠল অঙ্কিতের। তা কি খাবেন? ঐশিকার প্রশ্নে ঘোর কাটল অঙ্কিতের। বয়কে অর্ডার দিতে হলে? মাথা নেড়ে হ্যাঁ বুঝিয়ে দিল অঙ্কিত। ঐশিকা খাবারের অর্ডার দিল, তারপর ধীর ও চাপা গলায় বলল, তারপর আপনি যাচ্ছেন কোথায়? গোপালপুর। আপনি? একই জায়গা, গোপালপুর। ও, তাহলে তো বেশ ভালোই। একটা উপকার করবেন? বলুন, যদি পারি নিশ্চয়ই করব। কিছুক্ষণ চুপ করে থেকে ঐশিকা বলল, আমি যাচ্ছিলাম পুরী, কিন্তু বালেশ্বরের কাছে ট্রেন ধর্মঘট হয়ে ট্রেন বন্ধ হয়ে যায়। কাল রাত থেকে একটা কাছের হোটেলে কাটিয়ে আজ গাড়ি করে ভেবেছিলাম বেরিয়ে যাব, কিন্তু এখন 11টা অবধি থেকেও গাড়ি খোঁজার আর সময় পাইনি। দেখলেন তো, আপনি আসার পর শোটা শেষ করলাম। অঙ্কিত বেশ অবাক হলো কথাটা শুনে। সেই জন্যই হয়তো বিস্মিতভাবে জিজ্ঞেস করলো, আপনাকে কি পুরী অবধি আবার লিফট দিতে হবে? না মানে আমাকেও তো আবার গোপালপুর অবধি। আরে না না, আপনি আমাকে গোপালপুরে নিয়ে চলুন, পুরী যাবার সেরকম ইচ্ছে নেই। আর হোটেল বুকিং? হোটেল বুকই করিনি, ভেবেছিলাম এসে একটা কিছু ব্যবস্থা ঠিক করে নেব, কিন্তু এখন তো আর পুরীই যাব না। তা গোপালপুরে থাকবেন কোথায়? আপনি থাকবেন যেখানে। একসঙ্গে থাকতে অসুবিধা আছে কোনো? না দেখুন, আমিও কিন্তু কোনো হোটেল বুক করিনি, যেখানেই জায়গা পাবো সেখানেই থাকবো আমি। আরে আপনি তো আমার মতোই দেখছি, আপনার সঙ্গে তো 7টা দিন কাটাতেই হবে, যদি আপনার আপত্তি না থাকে তাহলে। কিন্তু এখন তো খান, না হলে দেরি হয়ে যাবে। দুজনেই হেসে উঠল, তার সঙ্গে খাওয়াও শুরু করলো ওরা। গাড়ি করে ছুটে চলেছে দুজন। অঙ্কিতের পাশেই বসে আছে ঐশিকা। জানলার বাইরে তাকিয়েছে, কি ভাবছে সেটা সত্যিই জানে না কেউ। গাড়ির রেডিও থেকে একটা আধুনিক যুগের গান ভেসে আসছে। সেই গান শুনে ঐশিকা মাঝে মাঝে ধীরভাবে আর চোখে অঙ্কিতের দিকে তাকাচ্ছে। অঙ্কিত সেটা বুঝেছে, অঙ্কিত তাকাচ্ছিল ঐশিকার দিকে। অঙ্কিতের কেমন জানি ভালো লাগতে শুরু করেছে ঐশিকাকে, কিন্তু সেটা এখন প্রকাশ করতে চায় না। আপনি গান পছন্দ করেন? চাপা গলায় প্রশ্ন করলো ঐশিকা, আর উত্তরে হাসি মুখে অঙ্কিত বলল, অল্প স্বল্প করি বটে। আপনার অনুষ্ঠানে যে গানগুলো শুনলাম আজ, তাতে মনে হলো আপনারও একটা রুচি আছে। অন্যরা যেখানে বাংলায় অরিজিৎ সিং বাজাচ্ছে, আপনি সেখানে শ্রীকান্ত আচার্য বাজাচ্ছেন, রাঘব চট্টোপাধ্যায় বাজাচ্ছেন, সকাল 7টায় রবীন্দ্রসঙ্গীত বাজাচ্ছেন। হালকা হেসে ঐশিকা উত্তর দিল, সকালের ওই সময়টা অনেক মধ্যবয়স্ক এবং বয়স্করাই রেডিও শোনে, সেই জন্যই আমার এই উদ্যোগ নেওয়া আর কি। মুখে হাসি দেখা দিল অঙ্কিতের। ওর মনের মধ্যে কি চলছে তা কিছুটা আঁচ করেছিল ঐশিকা, তবে ঐশিকার মনে কি চলছে সেটা অঙ্কিতের পক্ষে বোঝা সম্ভব না। কোনোদিন কি বুঝতে পারবে জানা নেই অঙ্কিতের। ঐশিকা চাপা গলায় বলল, আপনি কি আমার মন পড়তে চাইছেন? না, সে চেষ্টা আমি করব না, কারণ সে ক্ষমতা আমার নেই।
তবে আপনি তো বোধহয় 1 সপ্তাহের ছুটি নিয়েছেন, তাই না? হ্যাঁ, সব পেশাতেই ছুটি লাগে ডক্টর মুখার্জি। যেমন আপনিও 7 দিনের ছুটি নিয়েছেন। অঙ্কিত হাসল, আর সেই হাসি ঐশিকার মনে ছাপ ফেলল। আর সেই মুহূর্তে বাজ পড়ার মতো একটা শব্দ হলো, আর গাড়ি দাঁড়িয়ে পড়ল হঠাৎ করে। দুজনেই অবাক হলো। গাড়ি থেকে নেমে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলো অঙ্কিত। জানলা দিয়ে মুখ বাড়িয়ে ঐশিকা জিজ্ঞেস করলো, কি ব্যাপার ডক্টর মুখার্জি, কি হয়েছে? মাথা তুলল অঙ্কিত, চোখে মুখে হতাশার ছাপ। আবার ঐশিকা বলল, আরে বলছেন না কেন, বলুন কি হয়েছে? টায়ার পাংচার। মনে হয় না আজ গোপালপুর যেতে পারবো। একটা বাস ঠিক করে আপনাকে গোপালপুর পাঠিয়ে দিচ্ছি। মানে আমি চলে যাব? তা এখানে থেকেই বা কি করবেন? আমি নিজের জন্য একটা ব্যবস্থা করে নিতে পারবো, কিন্তু আপনি থাকলে তো। ঐশিকা গাড়ি থেকে নেমে এসে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। চোখে মুখে রাগের প্রকাশ দেখা দিয়েছে। এই শুনুন, আমি না বাঙালি, বাহারি বা কারেলিয়ান নই, বলে উঠল ঐশিকা সেন। আরে বাবা, বিপদে পড়লে একজন বাঙালি তো একজন বাঙালির পাশে দাঁড়াবে নাকি? এতে এত অবাক হবার কি আছে? আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আপনার গাড়ি যতদিন না ঠিক হচ্ছে আমি আপনার সঙ্গেই থাকবো, ঠিক আছে? অঙ্কিত কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলল, ঠিক আছে, থাকুন। কথাটা বলে বনেট খুলে অঙ্কিত দেখল বনেটে কোনো বাড়তি টায়ার নেই। এখন কি উপায়? কিন্তু ভগবান ওদের দুজনের জন্য অন্য কিছু লিখে রেখেছিল, সেটাই ধীরে ধীরে ঘটতে আরম্ভ করলো এবার। ঠিক এমন সময় এক গ্রাম্য মানুষ তাদের দিকে এগিয়ে এলো, যে একটু দূরে একটা চায়ের দোকানে বসেছিল। অঙ্কিত আর ঐশিকার অবস্থা দেখে সে নিজের থেকেই এগিয়ে আসে তাদের দিকে। আপনাদের থাকার জায়গা চাই বাবু? ভাঙা ভাঙা বাংলায় জিজ্ঞেস করলেন ভদ্রলোক। অঙ্কিত আর ঐশিকা তার দিকে তাকাতে ভদ্রলোক আবার বললেন, আমার সঙ্গে আসতে পারেন বাবু। কাছে পিঠে কোনো গাড়ি সারবার দোকান তো নেই, মনে হয় না ও গাড়ি আজ সারাতে পারবেন। অঙ্কিত আর ঐশিকা বেশ গভীর চিন্তায় পড়ল। 7 দিনের ছুটির মধ্যে একদিন চলে গেলে কতদিন আর কাটাবে নিজেদের মতো? কিন্তু এখন উপায় বা কি আছে? উপায়ন্ত না দেখে ভদ্রলোকের সঙ্গে যাবার কথাই ঠিক করলো ওরা। ভদ্রলোকের নাম পঞ্চানন দাস, এখানকার গ্রামের মোড়ল। অন্তত যে গ্রামে অঙ্কিত আর ঐশিকা থাকবে সেটার সর্বের সর্বা হলেন এই পঞ্চানন দাস। বয়স প্রায় 50, মুখে কাঁচা পাকা দাড়ি গোঁফ, মাথায় সাদা চুল, পরনে ফতুয়া আর ধুতি। কাল দোপহারের মধ্যে গাড়ি ঠিক করে দেব বাবু, বললেন পঞ্চানন দাস। দুপুর অবধি অপেক্ষা করতে পারবেন তো? দুপুর অবধি এই গ্রামে থাকতে চাইছিল না অঙ্কিত। গোপালপুর কখন ঢুকবে তবে? কিন্তু দুপুরের আগে যদি গাড়ি ঠিক না হয় তবে তো গোপালপুর যেতে পারবে না। ঐশিকা জিজ্ঞেস করলো, দুপুরের আগে গাড়ি ঠিক হবে না? না, গোপালপুর অবধি পৌঁছতে হবে তো। এর উত্তরে পঞ্চানন শান্তভাবে বললেন, শহরে যেতে হবে বাবু, সেখান থেকে লোক নিয়ে আসবো। তাও যেতে আসতে তো তা প্রায় ঘন্টা 3। খুব তাড়াতাড়ি করলে 10টার আগে লোক পাবেন না সারানোর জন্য। 10টায় বেরোলে পৌঁছাবো কখন? আজ জানে না, আটকালে দুপুরের মধ্যে পৌঁছে যাবার কথা বাবু। গিয়ে তো দুপুরের খাবার পাবো বলে মনে হচ্ছে না। সেরাম বললে এখান থেকে আমরা দুপুরের খাবার বানিয়ে দেবো বাবু। ঠিক আছে, সে না হয় ভাবা যাবে কাল। এখন তো থাকার ব্যবস্থা করো। প্রাথমিকভাবে পঞ্চানন দাসের বাড়িতে দুজন উঠেছিল,
কিন্তু কিছুক্ষণ পর ওদের দুজনকে একটা দোতলা বাড়িতে রাখা হলো। বাড়িটার একতলায় রান্নাঘর, খাবার ঘর আর চানের ঘর। দোতলায় 4টের মধ্যে 3টে বেডরুম, একটা বসার ঘর। 3টের মধ্যে একটায় অঙ্কিত আর অন্যটায় ঐশিকা আছে। দুপুরে খাওয়ার পর অঙ্কিত দোতলার বারান্দায় চুপ করে দাঁড়িয়েছিল। খাওয়াটা বেশ ভালো। রান্না করেছিল পঞ্চাননের স্ত্রী গৌরী। অদ্ভুত সৌন্দর্য ভদ্রমহিলার, অদ্ভুত তার দেহের বাঁধনি। কোনো এক অদ্ভুত প্রক্রিয়ায় নিজের যৌবনকে বেঁধে রেখেছে। ঐশিকা এসে দাঁড়ালো ওর পাশে। খাওয়া হলো? প্রশ্ন করলো অঙ্কিত, আর উত্তরে ঐশিকা বলল, হলো। তা ডাক্তার হয়ে সিগারেট খাচ্ছেন, রুগীদের কি বলবেন? প্রশ্ন শুনে হেসে উঠল অঙ্কিত। ওর পেশা সিগারেট খেতেই হয়, যা চাপ যায় সারাদিন ওর উপর দিয়ে। তাছাড়া আমি মনের ডাক্তার। অন্যের মনের খবর শুনে কিছু একটা উপায় দেওয়া, সেটার জন্য একটু চিন্তা ভাবনা করতে হয়। আর এই চিন্তা ভাবনার জন্য তো সিগারেট লাগেই। বেশ কিছুক্ষণ চুপ থাকলো দুজনেই। এরপর খুব শান্তভাবে ঐশিকা বলল, কি অদ্ভুত না, কিছু ঘন্টা আগে অবধি আমরা একে অপরকে চিনতামই না, আর এখন দেখুন আপনার বিপদে কিভাবে আমি পাশে দাঁড়িয়ে গেলাম। আপনিও আমাকে লিফট দিয়ে দিলেন, মানে রাজি হয়ে গেলেন। একে অন্যের বিপদে কিভাবে প্রাণ দিয়ে দিলাম। প্রাণ দিলে কি কথা বলতে পারতাম আরজে ম্যাডাম? বোধ হয় না। তা ঠিক কথা, কিন্তু বেশ অবাক করা ব্যাপার নয় কি এটা? আমি কিন্তু খুব একটা অবাক হইনি। অবাক না হওয়ার কারণ? মানুষের জীবনে কখন কি ঘটবে সেটা আগে থেকেই নির্ধারিত থাকে। আজ যে আপনার সাথে এখানে দাঁড়িয়ে কথা বলছি, সেটা আগে থেকেই ঠিক করা ছিল। ঐশিকা মাথা নামিয়ে নিল, কিন্তু কোনো কথা বলল না। আবার দুজনের নীরবতা পালেন। একে অন্যের কাছে আরেকটু কাছের হয়ে উঠল। আপনি সব কিছু এত সহজভাবে কি করে দেন বলুন তো? ঐশিকা হাসি মুখে প্রশ্ন করল, আর সেটার উত্তরে অঙ্কিত শান্তভাবে বলল, আমি একজন মনোবিজ্ঞানী ঐশিকা। সব কিছু সহজ করে দেওয়া আমার কাজ। ভাগ্যিস আপনার সঙ্গে আলাপটা হলো। সে কথাটা আমিও বলতে পারি। আপনার মতো বিখ্যাত আর্যের সঙ্গে ভাগ্যিস দেখা হলো, এটা তো আমারও ভাগ্য। লজ্জা দিচ্ছেন ডক্টর মুখার্জি, আমি কি আর এমন বলুন তো? আমার কাছে এটাও অনেক। যাই হোক, চলুন একটু বিশ্রাম করে নিই। বিকেলে একটু গ্রামটা দেখতে বেরোবো। অঙ্কিতের সঙ্গে দেখা হওয়াটা ঐশিকার জীবন কিরম যেন বদলে দিল হঠাৎ করে। দেবদূত কি এরকম ছিল? সে তো বুঝতে চায়নি ওকে। এত মানসিক টানও বোধহয় দেবদূতের ছিল না ঐশিকার প্রতি। অবশ্য অঙ্কিতেরও যে আছে সেটা বলা যাবে না। কয়েক ঘন্টা তো একে অন্যকে চেনে, এর মধ্যে কি আর বোঝা যায়? দেবদূত ওর স্বপ্ন নিয়ে খুব একটা সিরিয়াস ছিল না, খালি বলতো, ওসব করে কি হবে? নিজের ক্যারিয়ারের দিকে নজর দে, চাকরি খোঁজ, যেখানে একটা সিকিউর লাইফ আছে। এইসবের মধ্যে যাওয়া মানে নিজের জীবন বিক্রি করে দেওয়া। ঐশানী অবাক হয়েছিল কথাটা শুনে। এটাও একটা প্রফেশন, এই চাকরি করেও মানুষের পেট চলে। আর সবচেয়ে বড় কথা হলো এই যে এমন কোনো চাকরি কি আছে যেখানে নিজের জীবন বিকতে হয় না? অবশ্য নিজের পছন্দের কাজ হলে পিকিয়ে দিয়েও আরাম। এটা দেবদূতের মত ছিল পুরোপুরি। ঐশানী মাঝে মাঝে জিজ্ঞেস করত, এই রেডিও জকি পেশাটার ওপর তোরা এত রাগ কিসের বলতো? ওই চাকরির কোনো ঠিক নেই। দুপুরের শো করাবে বলে হঠাৎ করে ইভিনিং শো দিয়ে দেয়। ভালো তো, ইভিনিং শোটাই তো প্রাইম টাইম শো। তোর মনে হয় যে এরকম হুটহাট শো টাইম চেঞ্জ করে দিলে উই ক্যান স্পেন্ড টাইম উইথ ইচ আদার? দেবদূত, তোর কাছে সময় কাটানোটাই বড় হলো? আমাদের নিজেদের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করতে হবে, এটাই তো আসল। তুই একটা মেয়ে, তুই আবার কি করবি? তুই ঘর সামলা,
আমি বাইরে সামলে নেব। দেবদূত ঠিক কি মানসিকতা পোষণ করে তা ঐশানী সেদিনই বুঝে গেছিল। তারপরেই ও সিদ্ধান্ত নেয় দেবদূতের সঙ্গে কোনো সম্পর্ক আর রাখবে না ঐশানী। কত রাত যে মানসিক যন্ত্রণা ওকে ঘুমোতে দেয়নি তা হয়তো ও নিজেও জানে না। শোয়ের টিআরপি ড্রপ করেছিল, চ্যানেল মালিকের থেকে গাদা গাদা কথা শুনছিল ঐশানী। তারপর সিদ্ধান্ত নেয় কিছুদিনের জন্য ছুটি নিয়ে বাইরে থেকে কোথাও ঘুরে আসবে, আর তারপর এই পুরী ট্যুরে আসা। আর সেই ট্যুরে নানা বাধা বিপত্তির সম্মুখীন হয়ে আজ রাতে অঙ্কিতের সঙ্গে একই বাড়িতে একসঙ্গে এতটা সময় কাটাচ্ছে। অঙ্কিতকে যতটা দেখেছে ততই অবাক হচ্ছে ঐশানী। ভাবছে আগে কেন আলাপ হলো না ওর সঙ্গে। তাহলে কি ওর জীবন এরকম হতো? হয়তো না, কিন্তু প্রথম প্রেম কোনোদিনই টেকে না, এটাও তো সত্যি কথা। প্রথম প্রেমের শিক্ষা দ্বিতীয় প্রেমকে আরো ম্যাচিওর করে, আর সেই প্রেম কোনো দিন ছেড়ে যায় না, দুজন মানুষকে আলাদা হতে দেয় না। এই বিশ্বাস থেকেই অঙ্কিতকে নিয়ে ধীরে ধীরে স্বপ্ন দেখতে শুরু করলো ঐশানী। আর অঙ্কিত, সেও কি ঐশানীকে নিয়ে স্বপ্ন দেখছে? অঙ্কিত নিজের জীবনেও কি সুখী ছিল? রিমির সঙ্গে তার সম্পর্ক নিয়েও তো কম রঙ্গতামাশা হয়নি। তার ওপর আবার রিমির সাংঘাতিক সন্দেহপ্রবণ মন। অঙ্কিতের বন্ধু বান্ধব, পেশা সবকিছু নিয়েই যেন তার সন্দেহ। এমনকি অঙ্কিতের পেশেন্টদের নিয়েও রিমির মনে সন্দেহ ছিল চরম পর্যায়ে। একবার এরকম হয়েছে, পেশেন্ট দেখে দেখা করতে আসতে একটু দেরি হয়েছিল, বেশি না, এই মিনিট 5 হয়তো। এই 5 মিনিটের মধ্যে রিমির মনে কি হচ্ছিল তা অঙ্কিত বুঝতে পারেনি একদমই। একদম সরি, এত পেশেন্ট ছিল যে আসতে দেরি হলো। কিছুক্ষণ চুপ থেকে রিমি বলল, সত্যি পেশেন্ট ছিল তো, নাকি আমাকে ফাঁকি দিয়ে অন্য কারোর সাথে সময় কাটাচ্ছিল? অঙ্কিত বেশ অবাকই হলো। অঙ্কিত কি পেশায় আছে সেটা জানার পরেও রিমি এই প্রশ্ন করল। অঙ্কিত অবাক হলো বেশ, খুব শান্ত গলায় বলল, তুমি যাদের কথা বলছো তারা আমার পেশেন্ট রিমি। তাদের সঙ্গে ডাক্তার পেশেন্ট ছাড়া আর কোনো সম্পর্কই নেই। কিভাবে বিশ্বাস করবো তোমাকে? সেটা তো তোমার মনকে জিজ্ঞেস করতে হয়, আমি তো আর সেটা বলতে পারি না। কেন পারো না? আমি যদি তোমাকে উত্তর দিই তাহলে মনে হবে আমি নিজেকে ডিফেন্ড করছি। সেদিন কিছু বলেনি রিমি, কিন্তু ব্যাপারটা যে কতটা জটিল হয়ে উঠেছে সেটা কিছুদিন পর বুঝেছিল অঙ্কিত। সেদিন চেম্বারে বড় লোক বাড়ির একটি মেয়ের ট্রিটমেন্ট করছিল অঙ্কিত। হঠাৎ করেই রিমি চেম্বারে ঢুকলো। মেয়েটাকে দেখে কিছুক্ষণ ভুরু কুঁচকে তাকালো। ট্রিটমেন্ট করে মেয়েটাকে ছাড়ার পর রিমি এসে বসলো উল্টো দিকের চেয়ারে। রিমির প্রশ্ন অঙ্কিতকে। কোন মেয়েটা? ও, যে এখানে বসেছিল? ও হচ্ছে মিস্টার অনাথ দাশগুপ্তের মেয়ে আরিত্রী। তোমার কাছে কি করছিল? কি আবার করবে, ট্রিটমেন্টের জন্য এসেছিল। ও নিজে। তোমার কাছে কেন? আমি মনোবিজ্ঞানী রিমি, আমার কাছেই তো আসবে মাথার সমস্যা হলে। কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবলো রিমি, কিন্তু কোনো কথা বলল না। অঙ্কিত সামনের দিকে ঝুঁকলো, টেবিলের উপর ভর করে বসলো। তুমি এখানে যে, কিছু দরকার ছিল বুঝি? অঙ্কিতের এই প্রশ্নটা এক নিমিষে পরিবেশ বদলে দিল। রিমি বলল, ঠিক বলছি, আমি নিজের চোখে দেখবো বলে এসেছিলাম, আর এসেই দেখলাম তোমার নোংরামি। অঙ্কিত বিস্মিতভাবে তাকিয়ে থাকলো রিমির দিকে। কি আশ্চর্য, এতদিন ওর সঙ্গ পাওয়ার পর এই মানসিকতা এলো কিভাবে? রিমি, কি বলছো তুমি? ঠিক বলছি, আমি নিজের চোখে দেখবো বলে এসেছিলাম, আর এসেই দেখলাম তোমার নোংরামি। এটা নোংরামো?
হ্যাঁ হ্যাঁ নোংরামি। আমি শেষের সময় যে চরিত্রটা ভালোবাসলাম। বেশ, তাহলে আছো কেন? চলে যাও আমায় ছেড়ে। এই কথার পর নিস্তব্ধতা বিচরণ করলো চেম্বারে। তারপর হনহনিয়ে বেরিয়ে গেল রিমি। তারপর অঙ্কিত আর কোনো দিন রিমিকে ফোন করেনি। রিমি অনেকদিন ফোন করে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু অঙ্কিত খুব কড়া স্বভাবের ছেলে। সে ফোন ধরেও নি, ফোন করেও নি। একেবারে রিমির থেকে মুক্তি নিয়েছে সেদিন থেকে। কি হলো? কি ভাবছেন? হাসি মুখে প্রশ্ন করল ঐশিকা। আর সেই প্রশ্ন শুনেই ঘোর কাটল অঙ্কিতের। ঐশিকাকে দেখে মনে হলো এক রাতের মধ্যে ওরা দুজন কাছাকাছি চলে এসেছে। এটাকে কি নিয়তি বলা চলে? হয়তো চলে। সকাল 11টা অবধি কেউ কাউকে চিনত না, চিনলেও কেবল নামে চিনত মাত্র। এই কয়েক ঘন্টায় ওদের মধ্যে এক লহমায় বদলে দিল সময়। এই সময় বড়ই অদ্ভুত, এই সময় বড়ই সুন্দর। কার জীবনে কখন কি আনে তা মানুষের বোঝা দুষ্কর। দুজন অচেনা ব্যক্তি থেকে কিভাবে যে চেনা হয়ে উঠল তা ওরা দুজন বুঝতেও পারল না। যে সময়টা আলাদা ছিল এই কয়েক ঘন্টার মধ্যে, সেই সময়টুকু একে অন্যের আরো কাছে আসতে চেয়েছে। স্বপ্নে অঙ্কিতকে দেখে ঐশিকার মুখ লজ্জায় লাল হয়ে ওঠে। আর অঙ্কিত জানতে চেষ্টা করেছে ঐশিকা ঠিক কি রকম। একজন মনোবিজ্ঞানী হিসেবে এটুকুই বুঝেছে ঐশিকা বড্ড একলা। ওর যে বন্ধু আছে সেটা ঠিক মনে হয়নি। ভালো মানুষদেরই হয়তো বন্ধু থাকে না, যেমন অগ্নিজিৎ ছাড়া অঙ্কিতের কোনো বন্ধু নেই। হতভাগ্য ছাড়া আর কিছুই না। হতভাগ্য ওরা দুজনেই। অঙ্কিতের স্বপ্ন যখন এক নাগাড়ে ঐশিকার লজ্জা বাড়িয়ে তুলছে, ঠিক তখনই বাইরে এসে অঙ্কিতের সঙ্গে দেখা ঐশিকার। আর তারপরেই ওর প্রশ্ন, কি ভাবছেন? অঙ্কিত হালকা হেসে জবাব দিল, কিছু না, 7টা দিন ছুটি নিয়ে বেরিয়েছিলাম, তার মধ্যে একটা দিন নষ্ট। যদিও নাম না জানা এই গ্রাম দেখাটা একটা প্রাপ্তি হিসাবেই ধরছি আমি। কিছুক্ষণ সময় নিয়ে ঐশিকা খুব শান্ত গলায় উত্তর দিল, আমার কাছে আরও একটা প্রাপ্তি আছে, সেটা আপনি বুঝবেন না। অঙ্কিত তাকালো ঐশিকার দিকে। সে মাথা নামিয়ে দাঁড়িয়ে আছে। অঙ্কিত প্রশ্ন করল, কি প্রাপ্তি? অঙ্কিতের গলায় বিস্ময়। আর আমাদের দেখা হওয়াটা কি বলবেন? ভাগ্যে ছিল, যদিও আমরা এই ট্যুরে এত ভালো বন্ধু হব সেটা আমি আশা করিনি। আমি তো আপনার ফ্যান ছিলাম মাত্র। ফ্যান হিসেবে দূরে থাকলেই বোধহয় ভালো হতো। আপনাকে কাছে পেয়ে মনের দ্বিধাদ্বন্দ্বগুলো আর জাগতো না। কিসের দ্বিধা বলা যায় আমাকে? আপনি যখন মনের ডাক্তার, বলতে আপত্তি করব না। দেবদূত সেরকম ছিল না যেরকমটা আমি চাইতাম। দেবদূত? ও, আপনার বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড না ছাই। এখনো এই 21 শতকে দাঁড়িয়ে 20 শতাব্দীর মানসিকতাকে পোষণ করে রাখে। মেয়েরা নাকি শুধু ঘর সামলানোর জন্য জন্মায়। ও, ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল। এই গল্প আর বদলাবে না। অঙ্কিতের মুখে হাসির রেখা দেখা দিল, যেটা বেশ অবাক করছে ঐশিকাকে। আপনি হাসছেন? আমার মনের কথা শুনতে চেয়ে এইভাবে হাসার মানে? অঙ্কিতের হাসি থামলো না বটে, কিন্তু উত্তর দিতে দেরি হলো না অঙ্কিতের। আপনার কষ্টের মূল্য আমার কাছে আছে ঐশিকা, কিন্তু আপনার গল্পে কোনো মজা নেই। আমি এমন একটা পেশায় আছি যেখানে এই গল্প লক্ষবার শুনতে হয় দিনে, কিন্তু বাকিদের সঙ্গে আপনার একটা পার্থক্য আছে। ঐশিকা অঙ্কিতের দিকে ফিরে তাকালো।
কোনো কথা বলছে না দেখে অঙ্কিত চাপা গলায় আবার বলল, তারা আমার পেশেন্ট, কিন্তু আপনি এমন একজন যার সাথে সারা জীবন কাটাবার স্বপ্ন দেখা যায়। ঐশিকা ফিরে তাকালো, চোখে মুখে উল্লাস। সরাসরি না হোক অন্যভাবেও তো বলেছে। ঐশিকা ধীরভাবে বলল, আপনি ভালোবাসতে ভয় পান, তাই না? অঙ্কিতের মুখে হাসি দেখা দিলেও শান্ত হাসিটা সেটা নয়। এ হাসি অনেক কষ্ট চেপে রেখেছে, এ হাসি অনেক ব্যথা যন্ত্রণা চেপে আছে। এই উত্তর পরে দেব না হয়। অঙ্কিত শান্তভাবে ঐশিকাকে উত্তর দিল, সব কথা যদি এক রাতেই বলে দিই তাহলে পরে আর কি বলবো বলুন তো? আজ রাতটাই যখন এত কিছু দিল, রাতেই নিজেদের জেনে নেওয়াটা উচিত নয় কি? কি মনে হয়? জানি না, আমি মনের দিক দিয়ে এমন একটা পরিস্থিতিতে আছি, নিজেকে গোছাতে পারছি না। যদি আজ রাতের মধ্যে গুছিয়ে নিতে পারি তবে অবশ্যই কাল সকালে আপনাকে বলতে পারবো। একটা সিগারেট ধরালো অঙ্কিত। সেটা দেখে ঐশিকা বলল, আপনি সিগারেট খান? জানেন না সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ? অঙ্কিত হালকা হাসলো কথাটা শুনে, তারপর বলল, জানি, কিন্তু প্রেশারে পড়লে এটা ছাড়া উপায় থাকে না। আবার কিছুক্ষণ নীরবতা পালন করলো দুজন। অঙ্কিত ঘড়ি দেখলো, এর মধ্যে 10:30। কিরম খিদে খিদে পাচ্ছে, আপনার পাচ্ছে না? ইশারায় হ্যাঁ বুঝিয়ে দিল ঐশিকা। আর ঠিক তখনই পঞ্চানন দাস এসে দাঁড়ালেন। দু হাতে দুটো ঢাকার থালা ধরা আছে। বাবু, খাবেন তো? হ্যাঁ খাবো তো। কি খাবার আছে? রুটি और उड़द का ডাল। বাহ, এ তো আমার অতি প্রিয় খাদ্য। অঙ্কিত হাসি মুখে বলল, কই হে, বারো বারো খাবার বারো। চলুন ঐশিকা, খেয়ে নেওয়া যাক। সকালে উঠে গাড়ি দেখতে না পেয়ে বেশ অবাকই হলো অঙ্কিত। জানতে চাইলে পঞ্চাননের স্ত্রী গৌরী জানালো গাড়ি পঞ্চানন নিয়ে গেছে সারাবার জন্য। তবু ভালো। বিড়বিড় করলো অঙ্কিত, তা একটু চা হবে নাকি? এই প্রশ্নের উত্তরে পঞ্চাননের স্ত্রী গৌরী বলল, হ্যাঁ বাবু, দিয়ে আসছি, আপনি ওপরে গিয়ে বৌদিমণিকে উঠিয়ে দিন। বৌদিমণি? তা বেশ, মনের ইচ্ছেটা অন্য কেউ সত্যি তো করে দিল। হাসি মুখে উপরে ঐশিকার ঘরে এলো অঙ্কিত। এসে দেখে খোলা চোখে চুপ করে শুয়ে আছে ঐশিকা। উঠে পড়ুন বৌদিমণি। অঙ্কিতের কথায় বেশ অবাক হলো ঐশিকা। একটু অবাক হয়ে বৌদিমণি বলে প্রশ্ন করে উঠল। অঙ্কিত নিজে ঘটা সব ঘটনা বলল। সেটা শুনে ঐশানী বলল, আপনার খুব মজা, বলুন। অঙ্কিত কোনো উত্তর দিল না, বরং হালকা হেসে মুখ নিচু করে বসে থাকলো। মিনিট পাঁচেকের মধ্যে ঐশিকা ফ্রেশ হয়ে এলো। ততক্ষণে চা আর জলখাবার নিয়ে গৌরী চলে এসেছে। খেতে খেতে অঙ্কিত জিজ্ঞেস করলো, আচ্ছা গৌরী, এখানে দেখার মতো কিছু আছে? কি দেখবেন বাবু, দেখার তো অনেক কিছুই আছে। এখানে দেখার মতো কিছু আছে যেটা হাঁটা পথে দেখা যাবে? শাওলির মায়ের মন্দির দেখে আসতে পারেন। সেটা কি ঠাকুর? ঐশিকার প্রশ্ন। খুব জাগ্রত ঠাকুর বৌদিমণি, তোমরা দেখে আসতে পারো গিয়ে। মায়ের কাছে সুখী হবার প্রার্থনা করলে তোমাদের জীবন সুখের হবে। অঙ্কিত আর ঐশিকার চোখাচোখি হলো। দুজনের মুখে হালকা হাসির রেখা। পুজো হয় মন্দিরে? অঙ্কিত প্রশ্ন করল, মানে গেলে কি পুজো দেখা সম্ভব? গৌরী বলল, হ্যাঁ, সকালের দিকটায় গিয়ে পুজো দেখতে পাবেন বাবু। যান না, ঘুরে আসুন গিয়ে। কথাটা বলে চলে গেল গৌরী। আর তারপর অঙ্কিত হাসি মুখে বলল, কি বৌদিমণি, যাবেন নাকি? দুজনেই একসঙ্গে হেসে উঠল। চলুন ঘুরে আসি তাহলে। গ্রামে হাঁটতে বেশ ভালোই লাগছিল দুজনের।
অঙ্কিত ভাবছিল এক রাতের মধ্যে কিভাবে ওরা দুজন এত কাছাকাছি চলে এলো। ঐশিকার এত কাছে ও আসবে এটা কাল সকাল অবধি জানতো না ও। আর ঐশিকা ভাবছিল দেবদূত কি পারতো অঙ্কিতের মতো ফাদার ফিগার হতে? কাল রাত থেকে কিভাবে সবকিছু মেনে নিয়ে বুঝিয়ে বলছে সবটা অঙ্কিত, কিন্তু দেবদূত সেটা তো কোনোদিনই করেইনি, বরং আর যে পেশাটা ছাড়তে বাধ্য করেছিল। ছাড়েনি বলে ছেড়ে চলে গেল। এটা কি আশা করেছিল ঐশিকা? বোধহয় করেনি। কি অদ্ভুত না, বলল ঐশিকা। মাত্র এক রাতের মধ্যে আমরা কতটা কাছের হয়ে গেলাম। অঙ্কিত কোনো উত্তর দিল না, চুপ করে হাঁটতে থাকলো। একটু দূরে বিশাল বটগাছ, তার তলায় কিছু বয়স্ক মানুষ বসে। তার দুপাশ দিয়ে রাস্তা ভাগ হয়ে দুদিকে চলে গেছে। অঙ্কিতের গন্তব্য ডান দিক। ওরা সেদিকে হাঁটতে থাকলো, আর মন্দিরের দিকে যেতে গিয়েই অদ্ভুত সুন্দর এক পরিবেশের সম্মুখীন হলো ওরা দুজন। সবুজের বর্ণময় সৌন্দর্য চোখ টানছে দুজনেরই। তার সঙ্গে ঝিরিঝিরি শান্ত শীতল হাওয়া আর পরিষ্কার নীল আকাশ। গ্রামের পরিবেশে না পড়লে শরৎকাল মনেই হতো না, হাসি মুখে বলল অঙ্কিত। কলকাতায় শুধু পুজোর গন্ধ থাকে, পরিবেশ তো এই গ্রামে। এটা কিন্তু আমার প্রশ্নের জবাব হলো না ডক্টর মুখার্জি। মুখে বলছো কাছে এসেছো, আবার ডাকছো ডক্টর মুখার্জি। তাও ঠিক বলেছেন, তবে আপনি সেটা অ্যালাউ করবেন কি না তা বুঝতে পারিনি আমি। অ্যালাউ করলাম, নাম ধরে ডাকতে পারো। দুজনেই একসঙ্গে হেসে উঠল। তারপর ঐশিকা বলল, আমার প্রশ্নের জবাব কখন পাবো শুনি? তোমার কাছে নতুন করে কি বলবো বলো? কাল রাতেই তুমি সবটা ধরে ফেলেছো, তারপরেও এত কিছু জানতে চাও? আমি ধরেই ফেলেছি, কিন্তু তোমার মুখ থেকেই শুনতে চাই। আমার মুখ থেকে? এই বলে চুপ করে থাকলো অঙ্কিত। কোনো উত্তর নেই দেখে ঐশিকা বলল, কি ব্যাপার, কি ভাবছো? ভাবছি তোমাকে সত্যিটা এখানে বলবো নাকি অন্য কোথাও বলবো। মানে অন্য কোনো জায়গা আছে নাকি বলার? আছে, আমি জানি, তবে একটা ব্যাপার তুমি অনুভব করছো নাকি? কি ব্যাপার? এই পরিবেশ কিন্তু একটা নাটকের রঙ্গমঞ্চ তৈরি করছে, যার অন্তিম দৃশ্য হয়তো শাওলি দেবীর মন্দিরে অভিনয় হবে। আচ্ছা, তা সেই নাটকের নায়ক নায়িকাকে? ধরে নাও আমি আর তুমি, বা বলা ভালো আমরা। বাবা, হঠাৎ এত দার্শনিক যে! কথাটা বলি ঠোঁট উল্টালো ঐশিকা, আর অঙ্কিতের মুখেও হালকা হাসির রেখা দেখা দিল। হাসি অবশ্য ঐশিকার মুখেও লেগেছিল। অঙ্কিত বলল, না, ঠিক তা নয়, মাঝে মধ্যে এরকম একটা দুটো জিনিস মাথায় আসে, কিছু হয়তো মিলে যায়, কিছু প্রেডিকশন মেলে না, এই আর কি। তাই প্রেডিকশন কি সবার ক্ষেত্রেই চালানো হয়? চেষ্টা করি, আসলে ডাক্তার মানুষ তো, তার উপর আবার মানসিক রোগের চিকিৎসা। আচ্ছা, তাদের পাগলের ডাক্তার কেন বলা হয়? সেটাও একটা মানসিক ব্যাপার। তা সারাদিন কি পাগলদের সঙ্গেই থাকা হয় নাকি? এমনিতে থাকা হয় না, তবে এবার মনে হচ্ছে হবে। প্রথমে কথাটার মানে বুঝতে পারেনি ঐশিকা, কিন্তু যখন বুঝতে পারল তখন মুখে একটা শব্দ করে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, এই মানেটা কি? হ্যাঁ, আমি মানসিক রোগী? আমি পাগল? হোয়াট ডু ইউ মিন? অঙ্কিত কিছুক্ষণ চুপ থাকলো, তারপরে বলল, আই ডু মিন তুমি আসলে তার কাটা। অঙ্কিতকে মারতে যাচ্ছিল ঐশিকা, কিন্তু তার আগেই একটা অচেনা গলায় থেমে গেল। কি হয়েছে মা, এত উত্তেজনা কেন? ওরা দেখলো এক ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে সামনে। দুজনেই হাত জোড় করলো ওনাকে দেখে। এখানে কি মনে করে? এখানে আগে দেখিনি তো, এটার উত্তর দিল অঙ্কিত। আসলে আমরা গোপালপুরে যাচ্ছিলাম,
কাল রাতে গাড়ি খারাপ হয়ে আশ্রয় ভিক্ষা করতে। কথা শেষ হবার আগেই পুরোহিত বললেন, পঞ্চানন আশ্রয় দিল বুঝি? ও বড্ড ধর্মপ্রেমী, অতিথি সেবায় ওর জুড়ি মেলা ভার। এর উত্তর দিল ঐশিকা। হ্যাঁ, তাই কয়েক ঘন্টায় বুঝতে পেরেছি বটে। আচ্ছা পুরুতমশাই, শাওনি দেবীর মন্দির কত দূরে? পুরুত সামনের দিকে হাত তুলতেই ওরা দেখলো ওরা মন্দিরের কাছে চলে এসেছে। এটা বেশ বর্ধিষ্ণু এলাকা, বেশ অনেকগুলো পাকা বাড়ি আছে। চলো মা, এগোই। এটা কত বছরের পুরনো মন্দির পুরুতমশাই? তা হবে মা 300 বছর। তখন এসব জায়গা জঙ্গল ছিল, আর এই দেবী ডাকাতের দেবী। ডাকাতরা কালী পুজো না করে শাওলি মায়ের পুজো করত? এটা তোমাদের বাংলা নয় মা, এটা উড়িষ্যা, বা বলা ভালো মধ্য উড়িষ্যা। এখানে ডাকাতরা শাওলি মায়ের পুজো করে। চলো দেখাই মন্দিরটা। তিনজন চলল মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দির অঙ্কিত আর ঐশিকা দুজনকেই বাঁকুড়া বিষ্ণুপুরের কথা মনে করিয়ে দিল। দুজনেই ছোঁয়ার লোভ সামলাতে পারল না, ছুঁয়ে দেখলো মন্দিরটা। পুরোহিত মশাই বংশানুক্রমে পুজো করে চলেছে। ব্রিটিশ আমলেও নাকি এই পুরোহিত মশাইয়ের পূর্বপুরুষ শাওলি দেবীকে পুজো করতেন। এনার নাম দিব্য কুমার সাঁফুই, বয়স 40-এর কোটায়। গালের চামড়া ঝুলে পড়েছে, কি কারণে তা বলা যাবে না। শাওলি মা কিন্তু খুব জাগ্রত, বিশেষ করে নবদম্পতিরা আসলে কিছু তো চাইতেই হয়। ঐশিকা আর অঙ্কিত আবার একে অন্যকে দেখল। একটা ঝিলিক খেলে গেল দুজনের চোখে। এই নীরবতার মধ্যে দিব্য পুরোহিত পিছন ফিরলেন মন্দিরের দরজা খুলে। তোমরা বিবাহিত তো, নাকি অতি আধুনিকারা শাখা বলা পড়ে না? অঙ্কিত আর ঐশিকা হেসে ফেলল কথাটা শুনে। ঐশিকা বলল, আমরা অবিবাহিত। পুরোহিত ভেতরে গেলেন, আর এই ফাঁকে চাপা গলায় ঐশিকা বলল, উড়িষ্যার পুরোহিত হলে কি হবে? বাংলা সিনেমার পোকা। সত্যজিৎ রায়ের নায়ক সিনেমা থেকে কিভাবে ডায়লগ ঝেপে দিল দেখলে? অঙ্কিত হাসি মুখে বলল, এটাকেই বলে জ্যাক অফ, বুঝলে? যদিও অল ট্রেডস না সিঙ্গেল ট্রেড, তা বুঝলাম না। বোঝার অবকাশও পেল না, কারণ পুরোহিত বেরিয়ে এলো। তোমরা একটু অপেক্ষা করো, আমি তোমাদের জন্য পুজো করব। তোমাদেরও যদি কোনো প্রার্থনা থাকে তাহলে করতে পারো সেটা। অঙ্কিত আর ঐশিকা প্রার্থনারত হয়ে মাথা নোয়ালো। এরই মধ্যে ঠাকুর মশাই পুজো করে ফুল আর প্রসাদ নিয়ে এলেন। এই নাও বাবা। দুজনকে প্রসাদ দিলেন। অঙ্কিত আর ঐশিকা নিল সেটা। ফেরার আগে পুরোহিত মশাই বললেন, বিয়ের পর এখানে এসে পুজো দিয়ে যেও, আমি তোমাদের মনে রাখলাম। পরের বার কিন্তু এই বুড়োর বাড়িতে আসতেই হবে, এই বলে রাখলাম মা। ঐশিকা হাসি মুখে বলল, অবশ্যই পুরোহিত মশাই। ফেরার পথে ঐশিকা জিজ্ঞেস করলো, মার কাছে কি চাইলে? বলবো কেন, এসব কথা কি বলতে আছে নাকি? ঠিক আছে, বলো না। তবে মা কি বললেন? হ্যাঁ তা পারো, শাওলি মা গান গাইলেন। গান? কি গান? প্রশ্নটা শুনে 2 লাইন গান গাইল অঙ্কিত। মনের মানুষ হো চিনলি না রে, হো মনের মানুষ চিনলি না রে মন, কাছে আছে যে কেন বেড়াস তারে খুঁজে, হো কাছে আছে যে কেন বেড়াস তারে খুঁজে, দূরে সারাক্ষণ
মন, মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে মন। গানটা শুনে প্রথমে অবাকই হয়েছিল ঐশিকা। সেই অবাক আর বিস্ময় ভাব কাটিয়ে ঐশিকা বলল, বাহ, তুমি তো দারুণ গান গাও। তা তোমাকে মা কি বললেন? কবিতা পাঠ করে শোনালেন। যেরকম? শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমারও নিখিল, দুয়ারে আমার দাঁড়ায় প্রিয়ে করিলে শিথিল। একদম মিলল না, প্লিজ। জানি তো, কিন্তু আজ আমরা নিজেদের মনের মতো জীবনসঙ্গী খুঁজে পেলাম। এর জন্য কার ধন্যবাদ প্রাপ্য জানি না, তবে অতীতের স্মৃতিকে ধন্যবাদ জানাতেই হবে। তার সঙ্গে পঞ্চানন। অঙ্কিত হেসে ফেলল, কিন্তু সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিল না। সাময়িক বিরতির পর অঙ্কিত হাসি মুখে উত্তর দিল, আমি কিন্তু আরও একটা জিনিসকে ধন্যবাদ দেব, যেটার কথা তুমি ভুলে যাচ্ছ। কার কথা? কেন? FM চিলি। ওখানে যদি চাকরি না করতে তাহলে কি ঐশিকা নামটার সঙ্গে পরিচিত হতাম আমি, নাকি যে কথা বললে উত্তর দিতাম? কথাটা বলেই হাতটা বাড়িয়ে দিল অঙ্কিত, আর ঐশিকা গিয়ে ওকে জড়িয়ে ধরল। এই ঘটনার 3 বছর পর ডিসেম্বর মাসের এক সন্ধে, অঙ্কিত আর ঐশিকার বৌভাতের দিন। অগ্নি ছিল ব্যবস্থাপনার দায়িত্বে। সে অঙ্কিতের কানে কানে বলেছিল, গোপালপুর পাঠিয়ে তাই ভুল করিনি বল। অঙ্কিতের কাছে উত্তর তৈরি ছিল। ও বলল, গাড়ি করে যাওয়ার পরিকল্পনাটা কিন্তু আমারই ছিল। দুজনেই হেসে উঠল একসঙ্গে। ফুলশয্যার ঘরে রাত্রে অঙ্কিতের বুকে মাথা রেখে যখন ঐশানী শুয়েছিল, তখন খুব চাপা গলায় ও বলল, তাহলে মিস্টার হাজবেন্ড, 3 বছর আগে পঞ্চানন দাসের বাড়িতে শুরু হওয়া গল্পটা পরিণতি পেল তবে? তুমি নিজের কাছে বেঁধে নিলে আমাকে। তুমিও তো ধরা দিলে মিসেস ওয়াইফ, কি তাওনি? দুজনে হেসে উঠল। তারপর মিলে গেল একে অন্যের সঙ্গে। এই মিলন সারা জীবন থাকুক, এই কামনা নিয়ে আমিও লেখা বন্ধ করলাম। শেষ হলো আজকের গল্প একটি রাত। যদি এই গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকুন। অঙ্কিতের ভূমিকায় অর্কজ্যোতি পাল, ঐশিকার চরিত্রে অঙ্কনা দাস, অগ্নির ভূমিকায় কৌস্তব চ্যাটার্জি, রিমির চরিত্রে সৃজনী ঘোষ, দেবদূতের ভূমিকায় প্রিন্স বিশ্বাস, গৌরীর চরিত্রে সঞ্জনা ছেত্রী, গল্পপাঠ পঞ্চানন দাস পুরোহিত, দিব্যকুমার সাফুই এবং পর্ব পরিচালনা অনুভব মুখার্জি। গল্পের সূত্রধর আমি সিমরান। শ্রুতিনাট্য রূপ দিতিপ্রিয়া রায়, প্রচ্ছদ সোনামণি সাহা, সহকারী ঐশী ভট্টাচার্য, সহযোগিতায় সংঘমিত্রা রাখি। নমস্কার।